আমি আপনাকে যেটা বলছি, আহ, আপনি মাহফুজ আলমের কথা বলেছেন, তার মেটিকুলাস প্ল্যানের কথা বলেছেন, প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে করেছে, জাতির পিতাকে মানা না মানার কথা বলেছেন। দেখেন, আহ হামিদুর রহমানের রিপোর্টের কথাটাতেই আসি, যেটা সৈকতদা বলেছেন। প্রথমে হলো, প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে, খেয়াল করে দেখেন যে এখনকার অবস্থাটা দেখেন, তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে একটা প্যারালাল ডিসকোর্স, অর্থাৎ 5ই অগাস্ট হয়েছে নতুন মুক্তিযুদ্ধ। মাথায় রাখবেন, আপনাকে না এইসব জিনিসপত্রগুলোকে একটু যদি খোলাভাবে আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি ধরে ফেলতে পারবেন ঘটনাটা কি। 5ই অগাস্ট 2024-কে তারা বলছে নতুন মুক্তিযুদ্ধ, নাম্বার ওয়ান। আওয়ামী লীগ এবং তাদের অনুসারীদেরকে তারা বলছে ফেসিস্ট, যদিও তারা ভুল উচ্চারণে ফেসিস্ট বলে, শব্দটা আসলে ফেসিস্ট। ফেসিস্ট এবং একই সাথে আমাদেরকে রাজাকার বলছে। কাদের রাজাকার? সেটা হচ্ছে যে আমরা ভারতের পক্ষে আছি, আমরা ভারতীয় রাজাকার। ঠিক আছে। একই দিকে তারা আমাদেরকে গণহত্যার বিচার করছে। আপনাকে কিন্তু এই ডট গুলো একটু মেলাতে হবে। এই তিনটা জিনিস বলছে এবং তারা বলছে যে আমাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, বিকজ হচ্ছে আমরা হচ্ছে ফেসিস্ট বা রাজাকার। এগুলো বলছে আমাদেরকে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, মুক্তিযুদ্ধের পর আমরা জামাত ইসলামীদেরকে কি বলেছি? জামাতে ইসলামী হচ্ছে রাজাকার, তারা একটি ফেসিস্ট শাসন আমলকে সমর্থন করেছে, অর্থাৎ আইয়ুব, ইয়াহিয়া, কমপ্লিটলি সামরিক শাসনকে তারা সাহায্য করেছে, সাহায্য করে বাংলাদেশের এই খুনের সাথে তারা যুক্ত ছিল। তাদের বিচার আমরা গণহত্যার বিচার করেছি এবং আজীবন তারা যাতে রাজনীতি না করতে পারে সেটার জন্য আমরা কথাবার্তা বলে এসেছি। 72-এর সময় তাদের রাজনীতি বন্ধও করা হয়েছিল। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্রের নামে এদের রাজনীতির পথ খুলে দিয়েছে। আপনি কি এই দুটো প্যারালাল ঘটনাকে মিল দিতে পারছেন? অর্থাৎ আপনার গায়ে যে কলঙ্ক ছিল, আপনি দীর্ঘদিন আরাধনা করেছেন ওই একই কলঙ্ক তাদের গায়ে তুলে দেওয়ার জন্য, যাদের কারণে ওই কলঙ্কটা তাদের গায়ে লেগেছে। আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ ওই বৈষম্য মানেনি, মুক্তিযুদ্ধে গেছে সাধারণ জনগণকে একত্রিত করে। মুক্তিযুদ্ধের পরে এদেরকে রাজাকার বলে বলেছে, এদেরকে ফেসিস্ট বলেছে, এদের বিচারের কাঠগড়াতে দাঁড় করেছে দুবার, একবার 72 সালে, একবার 2010 সালে। একই সাথে ওদের রাজনীতিকে নিষিদ্ধ করেছে, সেটা 1972 সালে একবার করেছে, 2024-এর অগাস্ট একবার করেছে। যেই কলঙ্কের রেখা তারা দীর্ঘদিন ধরে বয়ে চলেছিল, ওই একই কলঙ্ক তারা একটা চাপা ক্ষোভের মতো তাদের ভেতরে ছিল। তারা অনেক দিন ধরে প্ল্যান করেছে এগুলো আমরা একদিন আওয়ামী লীগের গায়ে তুলে দিব। আপনি কি কিছুটা ধরতে পারলেন? একই ঘটনা। আচ্ছা, এটা গেল একটা একদম। এটা একটা প্যারালাল হিস্ট্রি। আরেকটা ব্যাপার হলো, দেখুন, একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে এদের এদের যেই আপনার প্রোপাগান্ডা গুলো, এই প্রোপাগান্ডা গুলো শুরু হয় এইভাবে: অল্প করে, অল্প করে, অল্প করে, অল্প করে। আপনি আমার এই গলার ভয়েসটা দেখতে পেয়েছেন? আমি হুম। 4 রকমের গলার ভয়েসে কথা বলেছি। প্রথমে মিনমিন করে বলতো যে মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আসলে ভারতীয়রা। এরপরে 90 দশকের শেষের দিকে এসে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারতীয় ভারতীয় র। 2000 সালের পরে এসে আরেকটু লাউড এখন বলছে হত্যাই করেছে ভারতীয়রা, অর্থাৎ ভারতীয় র। মজার ব্যাপার হলো, এই যে তাদের প্রোপাগান্ডা ছড়ানোর স্টাইল, প্রথমে তারা যেটা করে, একটা একটা ধপধপে সাদা শুভ্র দুধের একটা বালতির মধ্যে অল্প করে একটু ময়লা ছেড়ে দেয়। ওইটা আস্তে 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 পুরোটা বাড়তে থাকে। খেয়াল করে দেখেন যে আপনি গত 54 বছরে এদেরকে ডিকোড কিভাবে করেছেন, এদেরকে রিভার্ট কিভাবে করেছেন। আপনার রিভার্টালের পদ্ধতি কি ছিল? রিভার্টালের পদ্ধতি কি ভুল ছিল? কেন এগুলো বাড়তে দেওয়া হলো? যেমন ধরেন, আমি কালকে একটা ফেসবুক একটা ভিডিও শেয়ার দিয়েছি, সেখানে 1971 সালের এক সাক্ষাৎকার এক ভদ্রলোক বলছেন যে আমার ভাইকে তুলে নিয়ে গেছে আল বদর বাহিনীর লোকেরা, শহীদুল্লাহ কায়সারকে তুলে নিয়ে গেছে তার ফ্যামিলির লোকেরা। বলছে আমরা চৌধুরী মঈনুদ্দিনকে দেখেছি। আপনার যে আমাদের শাওন মাহমুদ, তিনি বলছেন, সম্ভবত তিনি, তারই বলার কথা যে আপনার এই যে মাওলানা মান্নান তার বাবাকে ধরে নিয়ে গেছে। তারপরে চোখের ডাক্তার যে আমাদের নুজহাত আপার বাবা ফজলে রাব্বি, তাকে ধরে নিয়ে গেছে মাওলানা মান্নান। অসংখ্যবার তিনি বলেছেন। আচ্ছা, এই বাবার হত্যাকারীকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে? আপনি বলেন তো।
ওইখানে যদি বাবার হত্যাকারী কোনো ভারতীয় লোক হতো, তাহলে নুজাত আপা শুধু রাজনৈতিক কারণে তার বাবার হত্যাকারী সম্পর্কে মিথ্যা কথা বলতো? মানে আমি ধরা যাক একটা 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 আলোচনা করি আমি এইভাবে, আমার বাবাকে হত্যা করেছে ধরা যাক আপনার এক্স পলিটিক্যাল পার্টির লোকেরা, আমি এক্স পলিটিক্যাল পার্টির একটা সাপোর্টার, শুধু পলিটিক্যাল কারণে আমার বাবাকে এক্স পার্টির লোকেরা হত্যা করেছে, তাহলে আমি মিথ্যা কথা বলবো যে ওয়াইরা হত্যা করেছে আমার বাবার, অ্যাটলিস্ট ফর দ্য সেক অফ মাই ফাদার? তাহলে বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে সেটা তো চাক্ষুষ সাক্ষী ছিল, স্যার একটু বাইরে আসেন, এই স্যার একটু বাইরে আসেন বলা এই আলবদর কারা? চৌধুরী মঈনুদ্দিন, তারপরে ইমরান আলী, তারপরে হচ্ছে যে এই যে মুজাহিদ, তারপরে হচ্ছে ইমরানকে বহুত বছর খুঁজে পাওয়া যায়নি, আসলে সেই সময় তাকে অনেক দেওয়া হয়েছিল, মাওলানা মান্নান এরশাদের মন্ত্রী হয়েছিল। তারপরে আপনার এই যে মুজাহিদ, চৌধুরী মঈনুদ্দিনের কথা বলেছি, আব্দুল কাদের কি আলবদর বাহিনীতে, মীর কাসেম আলী, এরা প্রত্যেকে আলবদর বাহিনী ছিল। এই আলবদরের লোকেরাই এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। দেখেন ছাত্র সংঘের ছেলেরা বহুত, মানে ওদের যে পলিটিক্যাল চিন্তা ভাবনা যত যাই করেন না কেন, যত যাই বলেন না কেন, এরা এত খুনে চিন্তা ওদের মধ্যে, এত ভয়ানক চিন্তা ওরা করে রাখে। ওরা চিন্তা করে দেখেছে যে যুদ্ধে তো প্রায় হারতেই বসেছি, শেষ, ইস গন আউট অফ মাই গ্রিপ, তাহলে কি করবে? মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যারা আছে, যারা মূলত একটা দেশকে বিল্ড আপ করে, এদেরকে শেষ করে দাও। আলোচনা তো ওই জায়গাতে না। বহুব্রী একটা নাটক দেখেছিলেন 92 দশকে? খুবই ফেমাস, মনে হয় না এমন কেউ আছে দেখেনি। দেখেনি? এখানে আমাদের যে দুজন গেস্ট আছে তারা হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু আমরা করতে পারি। বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটা নাটক ছিল বহুব্রী। সেই বহুব্রীতে দুটো ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে ইমদাদ খন্দকার, অর্থাৎ ইমদাদ খন্দকার, আর একটা হচ্ছে আবুল হায়াত, যিনি সোবান সাহেব। সোবান সাহেব বললেন তিনি বাংলাদেশের 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের একটা রেকর্ড করবেন, সরি 30 লক্ষ শহীদের একটা লিস্ট তিনি বানাবেন। এই জন্য তিনি তার সমস্ত সহায় সম্বল বিক্রি করে শুরু করেন যাত্রার প্রাককালে তিনি একটা মিটিং করেন। মিটিং করার পরে ওই যে ইমদাদ খনকার ছিল, সে দুজন রাজাকারের নাম ঢুকিয়ে দেয়। সে তাদেরকে মুক্তিযোদ্ধা বলে বলে এই দুজন হচ্ছে মুক্তিযোদ্ধা। তখন ইমদাদ খনকারের যে নাতনি তিনি খুবই খেপে যান, বলে দাদা এই দুজন তো অনেক বড় রাজাকার, তুমি এদের দুজন নাম কেন দিলা? এই ভদ্রলোকটা ভালো কাজ করতে যাচ্ছে। তখন ইমদাদ খনকারের যে জবাবটা ছিল সেটা লেজেন্ডারি, দিলম সন্দেহ ঢুকোয়। মানে ওই নাটকে সেটা খুবই ফানি, আমরা হেসেছি। কিন্তু এই যে আপনি একটা ডিসকোর্স তৈরি করেছেন যে পাকিস্তানি বাহিনী আমাদের উপরে অ্যাটাক করেছে, রাজাকাররা এদের রাস্তাঘাট চিনিয়ে দিয়েছে, তারা খুন করেছে, আলবদররা আমাদের ইন্টেলেকচুয়ালকে তুলে নিয়ে গেছে, খুন করেছে, শান্তি কমিটি, ওরা এই সত্য ডিসকোর্সের মধ্যে হালকা করে সন্দেহ ঢুকা দিচ্ছে।